রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লাখো কোটি মানুষের শ্রদ্ধা ভালোবাসায় অন্তিম যাত্রা। খালেদা জিয়ার মৃত্যুতে শূন্যতা তৈরি হলেও সংকট কাটিয়ে উঠবে বিএনপি, বলছেন বিশ্লেষকরা। দলকে নির্বাচনে জিতিয়ে আনতে চ্যালেঞ্জের মুখে তারেক রহমান। ইসলামী দল ও এনসিপিকে জোটে টানায় ভোটের মাঠে চমক দেখাতে পারে জামায়াত। ধানের শীষে বাড়তি সুবিধা পাবে বিএনপির জোট শরিকরা, মত বিশ্লেষকদের। বর্ণিল আতশবাজি আর চোখ ধাঁধানো আয়োজনে দেশে দেশে 2026কে বরণ। থাইল্যান্ডের ব্যাংককে বর্ষবরণ উদযাপনে মনোমুগ্ধকর ড্রোন শো। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি জানসিন জুথিকা। লাখো কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার জানাজা থেকে দাফন প্রক্রিয়া সম্পন্ন হয় রাষ্ট্রীয় মর্যাদায়। দাফন শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিন বাহিনীর পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। আরও জানাচ্ছেন আতিক মেজবা লগ্ন। এক পৃথিবী বিমর্ষতা আর দায়িত্বের ভার নিয়ে মুঠোমাটি দিচ্ছেন সন্তান মা বেগম খালেদা জিয়ার কবরে। স্বামী যে আদর্শ, যে সংগ্রাম অসমাপ্ত রেখে গেছেন, সেই যুদ্ধকেই বুকে ধারণ করে টানা ৪৩ বছর লড়েছেন তিনি। যেখানে সমাহিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্যানের সেই বৃত্তেই স্বামীর পাশেই তাঁর শেষ ঠাঁই। যার অন্তিম যাত্রায় এক বদ্বীপ মানুষ এক হয়ে ঢাকাকে বানিয়েছে জায়নামাজ, নীরব স্তব্ধ প্রার্থনা মুখর একটি নগরী। মানিক মিয়া এভিনিউতে জানাজার পর জিয়া উদ্যানমুখী কফিন বহনকারী গাড়ি, নিরাপত্তার চাদরে ঢাকা শহরে থমকে থাকা মানুষের নীরব অভিবাদন। ধীর লয়ে এগিয়ে যায় এই যাত্রা। গাড়ি থেকে নামানো হয় লাল সবুজে মোড়ানো কফিন। লেকপার থেকে ফুলে সজ্জিত গান ক্যারেজে করে প্রবেশ করানো হয় মূল সমাধিস্থলে, যেখানে স্বামীর প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন বহুবার। কাঁধে নেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। পেছনে পেছনে অনুসরণ করেন তার একান্তজনেরা। এরপর নামানো হয় মরদেহ। লাল সবুজের পতাকা হস্তান্তর করা হয় পরিবারের হাতে। সম্পন্ন হয় দাফন প্রক্রিয়া। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় খালেদা জিয়ার প্রতি। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা জানান আসিফ নজরুল। দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিন বাহিনীর পক্ষ থেকেও জানানো হয়। বিদায়ের গোধূলি বেলাতেও বিহুগলে বেজে ওঠে করুণ সুর। রয়ে যায় বিষণ্ণ পরিবার, নশ্বর পৃথিবী। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা। আপসহীন নেত্রীকে চিরবিদায় জানাতে বুধবার মানিক মিয়া এভিনিউতে ছুটে আসেন দেশের নানা প্রান্ত থেকে লাখ লাখ মানুষ। ছিলেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা, রাজনৈতিক দলের নেতা, বিদেশি কূটনীতিকরা। জানাজার আগে স্মৃতিচারণ করেন দীর্ঘদিনের সহযোদ্ধা দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পরে তারেক রহমান তার মায়ের জন্য দোয়া চান। বিস্তারিত শাহাদাত অপরের প্রতিবেদনে।
আজ শূন্যতা ভর করেছে 1,48,000 কিলোমিটারের সবগুলো ঘরে। পুরো মানচিত্র জুড়ে স্তব্ধ দেশের কোটি কোটি মানুষ। এই স্বজনহীন দেশে জনগণকেই স্বজন ভেবেছিলেন যিনি, তিনি বেগম খালেদা জিয়া। আর নেই তার লাল সবুজের প্রিয় বাংলাদেশে। কেউ হারিয়েছেন নেত্রী, কেউ বা দীর্ঘদিনের আশা, কেউ অভিভাবক, আবার কেউ হারিয়েছেন মা। এই পথ জুড়ে শুধুই হাহাকার। দেশের নানা প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউতে বুকে শোক নিয়ে ছুটে এসেছেন লাখ লাখ মানুষ। কুলি মজুর, রিকশা চালক থেকে রাজনীতিবিদ। আজ নিস্তব্ধতায় বিদীর্ণ মন নিয়ে হাজির সবাই। জোহরের আগেই কানায় কানায় পূর্ণ জাতীয় সংসদ ভবন চত্বর। দুপুর 2টার দিকে মানিক মিয়া এভিনিউতে জানাজার জন্য প্রস্তুত। মঞ্চে আনা হয় বেগম খালেদা জিয়ার লাল সবুজে মোড়ানো রাজকীয় কফিন। তখন পুরো এলাকায় এক শুনশান নীরবতা। জানাজায় অংশ নিতে ততক্ষণে কাতারবদ্ধ মহা এক জনসমুদ্র। প্রথম কাতারে দাঁড়ালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। অংশ নেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 3 বাহিনী প্রধান ও বিদেশি কূটনীতিকরাও কাতারবদ্ধ হন বেগম খালেদা জিয়ার জানাজায়। এ সময় নির্বাক স্তব্ধ ঠায় দাঁড়িয়ে বেগম খালেদা জিয়ার একমাত্র জীবিত সন্তান তারেক রহমান। জানাজা শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্মৃতিচারণ করেন বেগম জিয়াকে নিয়ে। বলেন, তার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। এই অপরাজয় নেত্রীর, তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। তারেক রহমান হারিয়েছেন শেষ আশ্রয়। বাবা, ছোট ভাই এবং মা হারিয়ে অশ্রুসিক্ত ও নিস্তব্ধ। তবু শোক চেপে রেখে খুব সংক্ষিপ্ত কথা বললেন জনতার সামনে। দোয়া চাইলেন মায়ের জন্য। উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা যখন শুরু হবে, তার ঠিক আগ মুহূর্তেই খেজুরবাগান ফার্মগেট ছাড়িয়ে বাংলা মোটর থেকে মগবাজার ছুঁয়েছে মানুষের সারি। এদিকে বিজয় সরণি থেকে জাহাঙ্গীর গেট আর আগারগাঁও মিরপুর, যেন পুরো রাজধানী জুড়ে এক বিশাল ঐতিহাসিক জানাজার নামাজ। আল্লাহু আকবার। 4 তাকবীরের আল্লাহু আকবার ধ্বনিতে হাত তুললেন গোটা এক জনসমুদ্র। জানাজা পড়ান বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে একজন গৃহবধূর কথা, যিনি দেশের জন্য লড়েছেন শেষ পর্যন্ত। বেগম খালেদা জিয়া তার কথাই রাখলেন। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত এদেশের মাটিতেই ছিলেন, এদেশের মানুষের জন্যই কাজ করে গেছেন। তিনি যেমনি বলেছিলেন এদেশের মানুষই তার স্বজন, তার আর কোনো স্বজন নেই, তেমনি তার স্বজনের ডাকে সাড়া দিয়ে এখানে লাখো মানুষ ছুটে এসেছেন। তার শেষ বিদায়ের দিনে তাদের চোখে আমরা দেখতে পেলাম অশ্রু, যেন তারা হারিয়েছেন অভিভাবক। শুধু জনগণ নয়, রাজনীতির ব্যক্তিত্বরাও কেঁদেছেন আজকের এই দিনে। শাহাদাত অফরো, এখন, ঢাকা। বিদায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া রেখে গেলেন গণতন্ত্রের পক্ষে জীবনভর সংগ্রাম, সাহস আর দেশপ্রেমের অনন্য উদাহরণ, যাকে শেষবারের মতো দেখতে ও তার জানাজায় অংশ নিতে সারা দেশ থেকে আসা মানুষের স্রোত নামে রাজধানীর পথে পথে। বিস্তারিত সাজিদ আরাফাতের প্রতিবেদনে। সকাল থেকেই শহর জুড়ে এক ভারী নীরবতা, শোকের ছায়া। রাজনীতির উজ্জ্বল দীপশিখা, অন্তহীন পথের যাত্রায় বেগম খালেদা জিয়া। শারীরিক অসুস্থতার সাথে লড়াই শেষে মৃত্যুকে আলিঙ্গন করেন রাজনীতির আপসহীন নেত্রীখ্যাত বেগম জিয়া। বুধবার সকাল 9টায় এভারকেয়ার হাসপাতাল থেকে দীর্ঘ 1 মাস 7 দিন পর বের হলেন নিথর দেহে।
জাতীয় পতাকায় মোড়ানো তার মরদেহ যখন বেরিয়ে আসে তখন হাসপাতালের চারপাশে নেতাকর্মীদের নীরব স্তব্ধতা আর চাপা কান্না। অ্যাম্বুলেন্স ধীরে ধীরে এগিয়ে চলে বসুন্ধরা আবাসিক এলাকার পথ ধরে। লাল সবুজের পতাকায় মোড়ানো মরদেহবাহী যান ছুটে চলে এভারকেয়ার থেকে গুলশানের দিকে। কড়া নিরাপত্তায় শেষবারের মতো মায়ের মরদেহ নেওয়া হয় ছেলে তারেক রহমানের বাড়িতে। শেষ শ্রদ্ধা জানান স্বজনরা। মায়ের পাশে বসে কোরআন তিলাওয়াত করেন ছেলে। পাশেই খালেদা জিয়ার প্রিয় বাসভবন ফিরোজা। এই চেনা প্রাঙ্গণেই শেষবারের মতো থামে তাঁর পথ চলা। কিছুক্ষণ পর জাতীয় পতাকায় মোড়ানো গাড়িবহর আবারও যাত্রা শুরু করে। তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী পরিবারের সদস্যরা লাল বাসে করে একসঙ্গে রওনা হন জানাজার উদ্দেশ্যে। গুলশান থেকে মানিক মিয়া এভিনিউর দিকে ধীর গতিতে এগিয়ে চলে বেগম জিয়াকে বহনকারী গাড়ি। গুলশান, কাকুলি, মহাখালী, বিজয় সরণি হয়ে লাল সবুজের আবহে মানিক মিয়া এভিনিউতে পৌঁছে যায় বেগম খালেদা জিয়ার শেষ যাত্রার বহরটি। সেখানে তখন প্রিয় নেত্রীকে শেষ বিদায় দিতে অপেক্ষায় লাখ লাখ মানুষ। জাতিকে অব্যক্ত বেদনায় ভাসিয়ে অনন্ত বিলীন হলেন রাজনীতির ধ্রুবতারা। শেষ হলো একটি আপসহীন সংগ্রামী জীবনের গৌরবময় অধ্যায়। দীর্ঘ ৪৩ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে বেগম খালেদা জিয়া যে আপসহীনতার গল্প লিখেছেন তা কোটি মানুষের হৃদয়ে ধারণ করে থাকবে। প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিয়ে সাধারণ মানুষ বলছেন যে আপসহীন মানসিকতা দেখিয়েছেন বেগম খালেদা জিয়া, তা আগামী দিনের রাজনীতিতে পাথেয় হয়ে থাকবে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর কেমন হবে বিএনপির রাজনীতি তা নিয়ে চলছে নানা আলোচনা। টানা 4 দশক খালেদা জিয়ার নেতৃত্ব বিএনপিকে একাধিকবার দেশ পরিচালনার সুযোগ এনে দিয়েছে। ইতিমধ্যেই দলের হাল ধরেছেন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, খালেদা জিয়ার মৃত্যুতে শূন্যতা তৈরি হলেও সংকট কাটিয়ে ওঠার সক্ষমতা আছে বিএনপির। তবে দলীয় প্রধান হিসেবে নির্বাচনে জয় লাভ করার সহ বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে তারেক রহমানের সামনে। বিস্তারিত ইমদাদুল আজাদের প্রতিবেদনে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের স্রোত জানান দিচ্ছে কর্মই অবিস্মরণীয় করে তোলে মানুষকে। দল হিসেবে বিএনপির যে সংকট আছে তা হয়তো কিছুটা কাটিয়ে ওঠা যাবে বেগম জিয়ার শেষ বিদায়ের এই মহা জনসমুদ্রের প্রভাবে। কিন্তু স্থায়ীভাবে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ তৈরিতে জিয়াউর রহমান এবং বেগম জিয়ার পরম্পরা কতটা ধরে রাখতে পারবে দলটি, সেই প্রশ্ন এখন অনেকটাই প্রাসঙ্গিক। একদিকে খালেদা জিয়ার রাজস্বিক বিদায়, আরেকদিকে ভবিষ্যতে বিএনপির রাজনীতির নেতৃত্ব কেমন হবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। খালেদা জিয়ার জনপ্রিয়তার ও গ্রহণযোগ্যতার উপর ভর করে তারেক রহমান চলমান নির্বাচনী বৈতরণী পার হতে পারবেন কিনা তা নিয়ে নানান মত রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। তার মৃত্যুর মধ্য দিয়ে যে শূন্যতা সৃষ্টি হলো, সেই শূন্যতা খুব সহজে পূরণ হবে না এবং আমি খুব নিকট ভবিষ্যতে এই শূন্যতা পূরণ হবে বলে আমার মনে পড়ছে না। তারেক জিয়া উনি তো দূরে ছিলেন, উনি দলকে কত দূর সংঘবদ্ধ করতে পারবেন, কত দূর দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন, এটা তো এখন আমরা জানি না। কিন্তু খালেদা জিয়ারটা তো আমরা জানতাম যে সে একটা কথা বললে পরে সেটা দল মেনে নিত। তারা মনে করেন খালেদা জিয়ার অনুপস্থিতিতে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন তারেক রহমান। সেই চ্যালেঞ্জ উত্তরণে তিনি কতটা বিচক্ষণতার পরিচয় দেবেন এর উপর নির্ভর করছে বিএনপি ও তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ। প্রকৃতিতে শূন্যতা থাকে না, নেচার অ্যাভোর্স ভ্যাকুয়াম। তো সেইভাবে বিএনপিও যে একেবারে এই মুহূর্তে নেতৃত্ব শূন্য হয়ে পড়লো তা কিন্তু নয়। তার সন্তান রয়েছে এবং তার প্রতিও মানুষের ভালোবাসা রয়েছে এবং সেই ভালোবাসার অভিব্যক্তিও আমরা তার নির্বাসন থেকে দেশে ফেরার পর আমরা লক্ষ্য করেছি। বিপুল জনপ্রিয়তা তিনি পেয়েছেন এবং তিনি তার এই জনপ্রিয়তাকে যদি দেশের স্বার্থে, জাতির স্বার্থে, জনগণের স্বার্থে কাজে লাগান, তাহলে বিএনপি পথ হারাবে না এবং সঠিক পথে চলবে। তবে রাজনীতিতে বিএনপির গুরুত্ব কমবে না বলে মনে করেন তারা। যদিও বেগম জিয়ার অনুপস্থিতিতে বিএনপিতে বিশৃঙ্খলা দেখা দিতে পারে এমন আশঙ্কাও রয়েছে। বিএনপির মধ্যে তো, দলের মধ্যে তো কিছুটা বিশৃঙ্খলতা আছে।
তো তারেক জিয়া আসলে পরে এখন সেই দলগত সিদ্ধান্ত, সমিতিগত সিদ্ধান্ত ওইটা ওনার ফিরিয়ে আনতে পারবেন কিনা সেটা আমাদের এখন ওয়েট এন্ড সি, দেখতে হবে। খালেদা জিয়া তো আপনার একটা ক্যারিসমেটিক লিডার ছিলেন। উনি যদি সুস্থ থাকতেন এবং ভোটের মাঠে যেতেন তাহলে তো বিএনপির কিছু চিন্তা করতে হতো না। উনি না থাকার জন্য আপনার ভোটের মাঠে এটার প্রভাব পড়বে। গত বেশ কয়েক বছর ধরে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করছেন তারেক রহমানই। যদিও এই পুরো সময়টাতেই বেগম জিয়াই ছিলেন ঐক্য ও শৃঙ্খলার প্রতীক। এখন তার অবর্তমানে সেই শৃঙ্খলা ও ঐক্য কতটা বজায় থাকবে তা হয়তো সময় নির্ধারণ করবে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন দুই জোটের মধ্যে নির্বাচনের মূল লড়াই হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইসলামী দলগুলোকে এক ছাতার নিচে আনা এবং গণ অভ্যুত্থানে অগ্রণী দল এনসিপিকে নির্বাচনী সমঝোতায় নিয়ে আসাকে জামায়াতের জোট রাজনীতিতে চমক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অপরদিকে পুরনো ও জোট মিত্রদের অধিকাংশ ধানের শীষে প্রতীকে নির্বাচন করায় দলটি সুবিধাজনক অবস্থানে থাকবে বলেও মনে করেন তারা। বিশ্লেষকরা এও বলছেন, এবারের নির্বাচনে জোট ও ভোটের সফলতায় বড় ভূমিকা পালন করবে নারী ও রাষ্ট্র সংস্কার ইস্যু। বিস্তারিত আজহার লিমনের প্রতিবেদনে। যুগপৎ আন্দোলন দিয়ে শুরু, কাছাকাছি দেখা গেছে সংস্কারের আলোচনায়। তবে অন্তরালের সব গুঞ্জন সত্যি হয়ে ধরা দিল গেল রোববার। জাতীয় জীবনে ইনশাআল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব এই জাতিকে গড়ার জন্য ইনশাআল্লাহ। একই সারিতে ইসলামী ও সমমনা ৮ দল জানালেন জোট নয় ঠিক সমঝোতা। আসনগুলোতে বোঝাপড়া করেই দাঁড়াচ্ছেন ১০ দলের নেতারা। আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, জনাব কর্নেল অলি আহমদ এবং এনসিপি। বিশেষজ্ঞরা একে গণঅভ্যুত্থান পরবর্তী জামায়াতের নির্বাচনী একাদশ হিসেবেই দেখছেন, যার লক্ষ্য একটি শক্তপোক্ত ভোটের লড়াই। কওমি মাদ্রাসা ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো, সেই দলগুলোর সাথে জামাত ইসলামের একটা ভিন্নতা ছিল রিলিজিয়াস ফিলোসফিতে, কিন্তু এই প্রথমবারের মতো ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট সহ এই রাজনৈতিক দলগুলো জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়েছে। ২৪-এর আন্দোলনের পরে জামাত অনেকটাই মানুষের কাছে চলে আসতে পেরেছে। আগে যেমন একটা নেগেটিভ একটা তার প্রতি একটা মানুষের ইয়ে ছিল, ওইটার থেকে বরং একটু আস্থায় আসছে। আর জামাতের আমি তো অনেকবারই উনি সরি বললেন। বিশেষ করে এনসিপি যখন ওদের সঙ্গে গেল, আমার মনে হয় যে সেটা মানুষ ভালোভাবেই নেবে। সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। তারেক রহমান দেশে ফেরার পর জোট নিয়ে জট খুলে গেছে বিএনপিরও। বিএনপির সঙ্গে নির্বাচন করছেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, আছেন মাহমুদুর রহমান মান্না, গণসংহতির জুনায়েদ সাকিও। বিশ্লেষকরা বলছেন, জোটের হিসেবে আগের আদর্শগত কিছু নীতিতে পরিবর্তন স্পষ্ট, তবে বিএনপি মধ্যপন্থী হিসেবেই মাঠে নামছে। এইখানে ধানের শীষ তো পরিচিত প্রতীক, এই প্রতীকে মানুষও সবাই জানে, ভোটাররা জানে, সুতরাং এইখান থেকে বিএনপি একটা বিশাল সুবিধা পাবে বা বিএনপির জোটরা। ওই দিক থেকে আবার জামাত একটুখানি পিছিয়ে থাকবে, কারণ ওখানে অনেক ভাগাভাগি, এতগুলা আবার সবাই যে ওইভাবে পরিচিত তাও না। সেক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপি সুবিধাটা অনেক বেশি। বিএনপি এখন একটা সেন্ট্রিস্ট পার্টি বা কিছুটা ডানপন্থী, কিন্তু এখন তারা সেন্ট্রিস্ট এবং কিছুটা লেফট এদিকে তাদের প্রবণতা মনে হচ্ছে। তো সুইং ভোটারের ক্ষেত্রে তারা কিছু ভোট আওয়ামী লীগের পাবে, কারণ আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা তো ডেফিনেটলি ভোটে নির্বাচনে অংশগ্রহণ করবে। বিশ্লেষকদের মত, জোটের সফলতা কিংবা ভোটে গতিপথ নির্ধারণ করবে রাষ্ট্র সংস্কার ও জনসংখ্যার অর্ধেক নারীদের ভাবনা। 50% নারীকে তো কেউ মানে না দেখে থাকতে পারবে না, তাদেরকে আনতেই হবে, হিসাবের মধ্যে আনতে হবে। যদি আনতে হয় তাহলে হচ্ছে অনেক ভালো ভালো মিম করে ভালো ভালো প্রতিশ্রুতি দিতে হবে, যাতে করে মেয়েরা আকৃষ্ট হয়।
সংস্কারের বিষয়টা যদি এনসিপি এবং জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল জনগণের সামনে তুলে ধরতে পারে, বিশেষ করে শিক্ষিত তরুণ যারা ভোটার, তাহলে এই ইস্যুটার আমার কাছে মনে হয় তাদের পক্ষে এটা ইতিবাচক হিসাবে কাজ করবে। সব মিলিয়ে এই দুই জোটই আগামী নির্বাচনের মূল খেলোয়াড় বলছেন তারা। এখনো মনে হয় যে ইলেকশনে আদর্শ থেকে ইলেকশন জেতা বা জয়লাভ করবে কিভাবে, এটাই মুখ্য থাকে আমার কাছে মনে হয়। আজহার লিমন, এখন, ঢাকা। এখন বাজারে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন বাজার। মৌলভীবাজারে কমাচ্ছে সবজির দাম। বর্তমানে পাইকারি বাজারে বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে কেজি প্রতি 20 থেকে 40 টাকার মধ্যে। এ নিয়ে আরও জানাতে কুসুমবাগ সবজি আড়ত থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। হামিদ, বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন? আরও জানতে চাই এই দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। মৌলভীবাজারে কমেছে সকল প্রকার সবজির দাম এবং এই সবজির সরবরাহ বেশি থাকার কারণেই কিন্তু বাজারে সবজির মূল্য কমতে শুরু করেছে বলে জানিয়েছেন এখানকার যে পাইকারি বাজারের বিক্রেতারা আছেন তারা বলছেন এই মুহূর্তে দেশি টমেটো বিক্রি হচ্ছে 60 টাকা এবং যেখানে বাইরে থেকে আসা টমেটো 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে ফুলকপি বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকার মধ্যে এবং বাঁধাকপি বিক্রি হচ্ছে 8 থেকে 18 টাকার মধ্যে। এছাড়াও সিম বিক্রি হচ্ছে 15 থেকে 50 টাকার মধ্যে, বেগুন বিক্রি হচ্ছে 30 টাকা এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে বিশেষ করে গাজর 30 টাকায়, তারপরে ধনিয়া পাতা 50 টাকা কেজিতে এবং কাঁচামরিচ 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বলা যায় মৌলভীবাজারে সকল প্রকার সবজির দাম কমতে শুরু করেছে এবং ব্যবসায়ীরা বলছেন যে সবজির সরবরাহ বেশি থাকার কারণে সবজির দাম কমের দিকে, কিন্তু ভোক্তা পর্যায়ে যখন খুচরা বাজারে গিয়ে সেটা বিক্রি হয় সেখানে 8 থেকে 10 টাকা বা কখনো 20 টাকা কেজিতে বেড়ে যায়। যারা ভোক্তা রয়েছেন তারা বলছেন যে যদি বাজারগুলোতে ভোক্তা অধিকার বা প্রশাসনের নজরদারি থাকতো সেক্ষেত্রে হয়তো সেখানেও কিন্তু সবজির বাজারের দাম কিছুটা কম থাকতো। এছাড়াও যারা বেনে করে নিয়ে সবজি বিক্রি করেন তারা কিন্তু প্রতি কেজিতে 15-20 টাকা বা কখনো 30 টাকা বাড়িয়ে দেন। এই বৈষম্য কারণে ভোক্তা অনেক সময় প্রতারিত হচ্ছেন। তারা বলছেন যে প্রশাসনের নজরদারি সব দিকে রাখা দরকার। খুচরা বাজারে সবজির দাম বেশি থাকে কিন্তু পাইকারি বাজারে সে তুলনায় সবজির দাম খুবই কম লক্ষ্য করা যায়। স্থানীয় যারা সবজি ক্রেত করছেন তাদের সরবরাহ রয়েছে এবং অন্যান্য বাইরে থেকে যে সবজিগুলো আসতো সঠিক সময়ে গাড়িগুলো আসার কারণেই কিন্তু এখানেও সবজির দাম কমছে এবং এই দ্বারা আরো কিছুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে সবজি বাজার নিয়ে সবশেষ। জ্যোতিকা। সবজি বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন এম এ হামিদ। শীতের প্রভাবে ফেনীতে পাইকারি ও খুচরা বাজারে সরবরাহ কম মাছের। সপ্তাহ ব্যবধানে সব ধরনের চাষের মাছের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 25 টাকা, 15 থেকে 25 টাকা বেড়েছে সামুদ্রিক মাছের দাম। এ নিয়ে আরও জানাতে ফেনী শহরের খাজুরিয়া মৎস্য আড়ত থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। বাজারের সরবরাহ অনুযায়ী মাছের দাম কেমন দেখছেন, এই দাম নিয়ে কি বলছে ক্রেতা বিক্রেতারা, জানাবেন। জ্যোতিকা, গত কয়েকদিনের যে শীতের যে তাপমাত্রা ক্রমাগত কমছে, তাপমাত্রার যে পারদ কমার সাথে সাথে কিন্তু সেটির যে প্রভাব সেটি কিন্তু ফেনীর পাইকারি এবং খুচরো যে মাছের বাজার রয়েছে সেখানেও কিন্তু পড়েছে। আমরা আজকে সকাল 6টা থেকেই ফেনীর পৌর যে মৎস্য আড়ত রয়েছে পাইকারি বাজার, সেখানে এসে যেটি দেখেছি যে রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া এবং কার্য সহ চাষের যত মাছ রয়েছে আমরা দেখেছি যে প্রতি কেজি মাছেই কিন্তু দাম গেল সপ্তাহ থেকে আজকের বাজারে 15 থেকে 20 টাকা বেড়েছে। আমরা দেখেছি যে 1 কেজি অথবা 1 কেজির উপরের যেসব রুই মাছ সেই সব রুই মাছ আজকের বাজারে 350 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। কাতল মাছ যেগুলো 2 কেজি অথবা এর আশপাশের কেজি সেগুলো কিন্তু আজকের বাজারে 400 থেকে 450 টাকা বিক্রি হচ্ছে। তেলাপিয়া মাছ আজকের বাজারে আমরা দেখেছি যে 220 থেকে 250 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। যে পাঙাশ মাছ 180 থেকে 200 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও
আমাদের বিক্রেতারা এবং যারা মৎস্য চাষের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে শীতের কারণে মূলত তাপমাত্রা কমার কারণে কিন্তু মাছের যে আহরণ সেটি কমেছে, যার ফলশ্রুতিতে বাজারে সরবরাহ কমেছে। সরবরাহ কমার কারণেই দামটা মূলত বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আমরা চাষের মাছের সাথে সাথে যেসব নদী এবং সাগরের মাছ রয়েছে সেসব সাগরের মাছও দাম বেড়েছে। আমরা দেখেছি যে বাইলা, পোমা সহ অন্যান্য যেসব মাছ রয়েছে সেই সব মাছও কেজিতে 20 থেকে 25 টাকা বেড়েছে। ফেনীর খাজুরিয়া মৎস্য আড়ত থেকে আমাদের কাছে এই ছিল সর্বশেষ। ফেনী থেকে মাছের বাজারের খবর জানাচ্ছিলেন সোলাইমান ডালিম। মাগুরায় নদী নালা খাল বিল থাকায় মাছের সরবরাহ বরাবরই ভালো, কিন্তু বর্তমানে কারেন্ট জাল, চায়না দোহার ও বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার প্রবণতা বেড়েছে। ফলে হুমকির মুখে জেলার মৎস্য শিল্প। মাছ শিকারীরা এ ব্যাপারে বারবার অভিযোগ জানালেও মৎস্য বিভাগ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় ভবিষ্যতে মাছের সরবরাহ কমার শঙ্কা সংশ্লিষ্টদের। বিশ্বজিৎ বাপির তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। মাগুরায় ৩০৬ কিলোমিটার এলাকায় ছড়িয়ে রয়েছে গড়াই, মধুমতি, কুমার, নবগঙ্গা, ফটকি সহ ৮টি নদী। এছাড়া ১৪৯৬ হেক্টর জমিতে রয়েছে পদ্মবিল, বুরুলিয়া বিল, সানি আরপাড়ার বিল সহ অসংখ্য বিল ঝিল। আর ২৬০২ হেক্টর জমিতে রয়েছে পুকুর। মিঠা পানির জলাশয় হওয়ায় এই জেলায় দেশি মাছের প্রজননও বেশি। এবারে বর্ষায় পানি বেশি হওয়ায় প্রথম দিকে পর্যাপ্ত দেশি মাছ দেখা দেয়। মৎস্যজীবীরা এক বুক আশা নিয়ে বসেছিল কাঙ্ক্ষিত মাছ ধরতে। পানি কমতে শুরু করায় মৎস্য শিকারীরা জলাশয়ে মাছ ধরছেন। শখের বিষয়ে মাছ মেরে থাকি, বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই। এখানেও আসছিলাম শখের বিষয়। আসলে না আসলে বোঝা যাবে না যে এটি এত উৎসব মুখর। আচ্ছা, মাছ ধরা একটা আনন্দই আলাদা। নেশা যেটাই বলেন, মাছ ধরা শখের বিষয়। যেখানে মাছ হোক না কেন খবর পাইলেই চলে যায়। কিছুদিন আগেও জলাশয়গুলোতে ব্যাপক রুই, কাতলা সহ দেশি মাছের আনাগোনা দেখা গেলেও বর্তমানে মিলছে না কাঙ্ক্ষিত মাছের দেখা। মৎস্য শিকারীদের অভিযোগ, কারেন্ট জাল, চায়না দোহার ও বৈদ্যুতিক শর্ট দিয়ে মাছ সহ নিধন করা হয়েছে ডিম। ফলে আশানুরূপ মাছ ধরা পড়ছে না বলছেন মৎস্যজীবীরা। এখানে বিভিন্ন কায়দায় চায়না জাল, কারেন্ট শর্ট দিয়ে মাছ মারা হয় এবং মাছ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যদি এই নদীগুলোর মাছ রক্ষণাবেক্ষণ করা যায়, মনে হয় না যে আমাদের এই মাগুরায় মাছের ঘাটতি পড়বে এবং আমার মনে হয় এই মাছ বাইরে আমরা পাঠাতে পারবো। মাছের প্রজনন বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলছে জেলা মৎস্য বিভাগ। মৎস্য উৎপাদনে কিছুটা ঘাটতি রয়েছে, সেই ঘাটতি পূরণ করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তা এবং কর্মচারীগণ বিভিন্ন ধরনের চাষিদেরকে পরামর্শ প্রদান করছে। পাশাপাশি তাদেরকে মৎস্য আইন সম্পর্কে সচেতনতা এবং আইন বাস্তবায়ন করা হচ্ছে। তো সাম্প্রতিক সময়ে চায়না দুয়ারি এবং অন্যান্য জাল এবং ইলেকট্রিক শক দিয়েও নাকি মাছ ধরা হচ্ছে। তো এই বিষয়গুলোতে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। জেলার মোট জলায়তন ২০,৮৬০.64 হেক্টর। এখানে মাছের চাহিদা রয়েছে ২১,২৩৬ টন, যার বাজার মূল্য প্রায় ৯০ কোটি টাকা। মাছের উৎপাদন রয়েছে ১৮,৫৯০ টন, যার বাজার মূল্য ৭৯ কোটি টাকা। আর ঘাটতি ২,৬৪৫ টন। এখন মাগুরা। এখন বাজারে নিচ্ছে আর একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন বাজার। দেশের অন্যতম শীর্ষ সরিষা উৎপাদনকারী জেলা সিরাজগঞ্জ। ভোজ্য তেল হিসেবে সরিষার চাহিদা বাড়ায় এবছরও সরিষার আবাদ রেকর্ড ছাড়িয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে আশানুরূপ। এছাড়া সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করতে জেলায় বিভিন্ন প্রান্তে মৌ বাক্স বসিয়েছেন মৌ চাষিরা। তেল ও মধু মিলিয়ে জেলায় এবার ১১০০ কোটি টাকা বাণিজ্যের আশা কৃষি বিভাগের। ইমরান শেখের ক্যামেরায় রিফাত রহমানের প্রতিবেদন। দিগন্ত বিস্তৃত মাঠ ছেয়ে আছে হলুদের গালিচায়। সিরাজগঞ্জের আঁকাবাঁকা প্রতিটি ফসলি মাঠ যেন শিল্পীর তুলিতে আঁকা এক রঙিন ক্যানভাস।
চলতি মৌসুমে সিরাজগঞ্জের চলনবিল অধ্যুষিত উল্লাপাড়া, তারাস, রায়গঞ্জ ও শাজাদপুর উপজেলায় 90,550 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। উন্নত জাত ও আবহাওয়া অনুকূলে থাকায় বিঘাপ্রতি 5 থেকে 6,000 টাকা খরচ করে ফলনের আশা করছেন 7 থেকে 8 মণ পর্যন্ত সরিষা। বাজারে আশানুরূপ দাম পেলে এবছরও ভালো লাভের আশা কৃষকদের। অন্য ফসল করলে পারে, ওই ধান করলে পারে তত আমার ধান ভালো জন্মে না। হ্যাঁ, সেই জন্য আমরা এই শস্যের পার আবাদের পার আছি, খুব ভালো লাগবে। বিঘায় খরচ হয় 5-6 হাজার টাকা বাপ, নিরন কুরন লাগে না, খালি বুনে থুয়ে যাই আর তুলে নিয়ে যাই। ওয়েদার ভালো, সেই হিসাবে আমরা আশা করছি আল্লাহর দয়ায় এবার আমরা বিঘায় 8 মণের ঊর্ধ্বে আমরা ফলন পাবো। ফসলে লাভ হচ্ছে এবং উৎপাদনও বাড়তেছে, এবং এই যদি আবহাওয়া অনুকূল যদি ভালো থাকে আরও উৎপাদন আমরা বাড়তে পারবো এবং বাড়াতে পারবো। এদিকে সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করতে জেলার বিভিন্ন প্রান্তে 3,000-এর বেশি মৌবক্স বসিয়েছেন 2 শতাধিক মৌখামারি। সরিষার ভালো ফলনে বেড়েছে মধুর উৎপাদনও। প্রতি কেজি মধু পাইকারি দরে বিক্রি করছেন 300 থেকে 400 টাকায়। এ সিজনে মধু যথেষ্ট পরিমাণ ভালো পাই। কেজি করে আমরা 500 টাকা, 600 টাকা, 400 টাকা, 800 টাকা, এক এক ফুলের এক এক রেট। উল্লাপাড়া সিরাজগঞ্জের ভিতর দিয়ে চলি, আমাদের 200-র মতো 200 প্লাস বক্স আছে। আনুমানিক এবছর 100 প্লাসের একটা টার্গেট আছে। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি সরিষার আবাদ বাড়াতে কৃষকদের পরামর্শ সহ নানা সহায়তার কথা জানায় কৃষি বিভাগ। আধুনিক জাত যেরকম বাড়ি সরিষা 14, বাড়ি সরিষা 17, বাড়ি সরিষা 18 এবং 20-এর মতো জাত আমরা মাঠে সম্প্রসারণ করতেছি। যে সকল জমি মূলত 2 ফসলি জমি ছিল, এই অল্প সময়ের জন্য তারা কিন্তু সরিষা আবাদ করে 3 ফসলি জমির আওতায় তারা আনতে পারতেছে, এবং আমাদের ভৌগোলিক কারণেই এই মাটি সরিষা করার জন্য উপযোগী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উল্লাপাড়ার পক্ষ থেকে আমরা মাঠ পর্যায়ে তাদেরকে কারিগরি সহায়তা দিয়ে আসতেছি। এখন সর্বত্র সরিষার ফুলে মাঠ ভরপুর। আমরা আশা করতেছি এবছর কোনো রকম প্রতিকূলতা যদি না থাকে, প্রাকৃতিক দুর্যোগ যদি না হয়, তাহলে আমরা সরিষার একটি ভালো ফলন আশা করছি। প্রায় 1,46,000 মেট্রিক টন পর্যন্ত আমরা সরিষার ফলন আশা করছি। আমাদের মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা 4,40,000 কেজি, ইতিমধ্যে 10,000 কেজি অর্জিত হয়েছে আজ পর্যন্ত। এটি ধারাবাহিকভাবে আরও অর্জিত হবে। সিরাজগঞ্জে এবার 1.5 লাখ টন সরিষা ও 400 টন মধু উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে কৃষি বিভাগ, যার বাজার দর প্রায় 1100 কোটি টাকা। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের চাপায় রুবেল নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার রাত 12:15টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য নায়ক পদে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর রাত 1টার দিকে পুলিশ সদস্যকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ রাজারবাগ পুলিশ লাইন নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালককে আটক করা যায়নি। হেডকোয়ার্টারের পাশে দায়িত্ব শেষ করে মোটরসাইকেল বাসায় ফেরার পথে খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এখন বাজারে নিচ্ছি আরও একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন বাজার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমেজহীন এবারের 31st নাইট। রাজধানীর 5 তারকা হোটেলগুলো বন্ধ রাখে সব আয়োজন। রাষ্ট্রীয় শোক পালন করতেই এবার বর্ষবরণ ঘিরে খুব একটা আগ্রহ ছিল না রাজধানীবাসীর। তারপরও অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীতে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির মধ্যেও কিছু কিছু এলাকায় শোনা যায় আতশবাজির শব্দ। বিস্তারিত সানিম রিথার প্রতিবেদনে। এটা ওনার কাছে জিজ্ঞেস করেন না, আমাদের কাছে উনি গায়ের জোর দেখাইতেছে। আপা আপনি কোথায় যেতে যাচ্ছেন? ওনাদের তো নির্দেশনা আছে। নিষেধাজ্ঞার কারণে রাজধানীর পুলিশ প্লাজার সামনে গুলশানমুখী সড়কে ঢুকতে বাধা দেয়ায় এভাবেই কর্তব্যরত পুলিশ কর্মকর্তার সাথে তর্কে জড়ান এই তরুণী। দীর্ঘক্ষণ বাকবিতণ্ডা চললেও গুলশানমুখী সড়কে গাড়ি ঢুকতে দেয়নি পুলিশ। শুধু এটি নয়,
বুধবার রাতে এই সড়ক দিয়ে বিশেষ বাহন ছাড়া কোনো ধরনের যানবাহনই প্রবেশ করতে দেয়নি পুলিশ। মূলত 31st নাইট ঘিরে নিরাপত্তার কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় সড়ক বন্ধ রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি সন্দেহভাজন বাহনগুলো তল্লাশি চালায় তারা। প্রতি বছর 31st নাইট ঘিরে নানা আয়োজন থাকে নগরীতে, তবে এবছর আয়োজন ছিল একেবারে সীমিত। নগরবাসী বলছেন বেগম খালেদা জিয়ার প্রয়াণে বর্ষবরণ নিয়ে খুব একটা আগ্রহ নেই তাদের। রাষ্ট্রীয় শোক যেহেতু আমরা নববর্ষ পালন করতেছি না আর কি। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মারা গিয়েছে, এই জন্য আমরা সবাই এই বছরটা ওইভাবে উদযাপন করছি না। প্রতিবার যেই পরিমাণ আতশবাজি ফানুস উড়ানো হয়, ডিজে পার্টি এবং বিভিন্ন রকম প্রোগ্রাম করা হয়, তো এইবার কিন্তু আমরা সেরকম দেখতেছি না। তুলনামূলকভাবে অনেক কম হয়েছে এবার, তো এটা অনেক ভালো দিক, পরিবেশের জন্য হোক আর মানুষের জন্য হোক বা প্রাণীর জন্য হোক। এবছর রাজধানীর কোনো 5 তারকা হোটেলই বর্ষবরণ ঘিরে ছিল না আলাদা কোনো আয়োজন, ফলে এদিন তারকা হোটেলগুলোর সামনে ছিল না ভিড়। মূলত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘিরে আগে থেকে উন্মুক্ত স্থানে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি, ফানুস উড়ানোতে নিষেধাজ্ঞা দেয় ডিএমপি। তাদের এই নিষেধাজ্ঞা যাতে কেউ অমান্য না করে সেজন্য রাতভর বিভিন্ন জায়গায় ছিল পুলিশের টহল। এমনকি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিশেষ ভ্যান ব্যবহার করে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। মোটরসাইকেল, সিএনজি এবং সন্দেহভাজন যে গাড়িগুলো আমরা চেক করছি। পাশাপাশি আমাদের গুলশান থানারই 26টা পয়েন্টে আমাদের ফোর্স মোতায়েন আছে। বিভিন্ন আপনার যেসব হোটেলে আমাদের বিদেশি ফরেনার গেস্টরা আছেন ওখানে আমাদের ফোর্স মোতায়েন করা আছে। পাশাপাশি বনানী থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের ফোর্স মোতায়েন করা আছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই নিষেধাজ্ঞা অমান্য করেও কিছু কিছু জায়গায় আতশবাজি ও পটকার শব্দ শোনা যায়। সানেম মৃধা, এখন, ঢাকা। বর্ণিল আতশবাজি ও নানা আয়োজনে নতুন বছর 2026 সালকে বরণ করে নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ভৌগোলিক অবস্থানের কারণে সবার আগে উদযাপনে মাতে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া, এরপরই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার নানা দেশ মেতে ওঠে বর্ষবরণে। চোখ ধাঁধানো আলোর ঝলকানিতে আলোকিত হয়ে যায় রাতের আকাশ। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। লন্ডনের ঐতিহ্যবাহী বিগ ব্যানের বিশাল ঘড়িতে রাত 12টায় বেজে ওঠে ঘণ্টাধ্বনি। এর সঙ্গে সঙ্গে শুরু হয় যুক্তরাজ্যবাসীর নতুন বছরের উদযাপন। বিদায়ী বছরের সেরা গানের তালে তালে ছড়িয়ে পড়ে আতশবাজির আলো। লন্ডনের টেমস নদীর তীরে দর্শনীয় আতশবাজি দেখতে ভিড় জমান লাখো মানুষ। নতুন বছর ঘিরে ফ্রান্সের বিখ্যাত সব স্মৃতিস্তম্ভগুলোকে সাজানো হয় বর্ণিল আলোয়। রং বেরঙের আলোতে ফুটে ওঠে প্যারিসের আইফেল টাওয়ার। এছাড়া নেপোলিয়নের স্মরণে নির্মিত আইকনিক আর্ক ডি ট্রায়াম্ফে চোখ ধাঁধানো আতশবাজি উপভোগ করেন ফরাসিরা। বর্ষবরণ উদযাপনে বিশ্বের অন্যতম আকর্ষণের জায়গা সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ের আইকনিক ভবন বুর্জ খলিফায় চলে আলোর খেলা। আতশবাজির ঝলকানিতে রঙিন হয়ে ওঠে দুবাইয়ের আকাশ। এরপর ড্রোন প্রদর্শনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় নানা স্থাপনা ও প্রতিরূপ। এছাড়াও পানির উপর আয়োজন ছিল বর্ণিল ফোয়ারার। কাতারের লুসাইল বুলেভার্ডে নতুন বছরকে স্বাগত জানাতে জড়ো হয় হাজারো মানুষ। মনোমুগ্ধকর আতশবাজির সঙ্গে ছিল গানের আয়োজন। কাউন্টডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে সবাই। টাওয়ারগুলোর উপর চলে ড্রোন প্রদর্শনীও। গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্রাচীন স্তম্ভগুলো রঙিন আতশবাজিতে আলোকিত হয়ে ওঠে। আতশবাজির শব্দদূষণ থেকে সুরক্ষার জন্য পাহাড়ের পাদদেশে অনেকটা নির্জন জায়গায় বর্ষবরণের আয়োজন করে গ্রিসবাসী। নতুন বছরের আতশবাজির আলোয় আলোকিত হয়ে ওঠে আফ্রিকার বিভিন্ন দেশ। সাউথ আফ্রিকার রাজধানী কেপটাউনে আয়োজন করা হয় 5 মিনিটের মনোমুগ্ধকর আতশবাজির প্রদর্শনী। কেনিয়ার রাজধানী নাইরোবিতেও নতুন বছরের আতশবাজির প্রদর্শনী উপভোগ করেন হাজারো বাসিন্দা। প্রায় 3500 আতশবাজির আলোয় বর্ণিল হয়ে ওঠে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর। 328 মিটার সুউচ্চ স্কাই টাওয়ার এবং অকল্যান্ড হারবার ব্রিজ মিলিয়ে মোট 500 কেজি আতশবাজি ফুটিয়ে 2026 সালকে বরণ করেছে নিউজিল্যান্ডবাসী। সবার আগে বর্ষবরণের আয়োজন হয় নিউজিল্যান্ডে। অস্ট্রেলিয়ার সিডনিতে 2026 সালকে বরণ করার ঠিক আগ মুহূর্তে বন্ডাই বিচে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সিডনির হারবার ব্রিজ ও অপেরা হাউসে ছিল দৃষ্টিনন্দন আতশবাজির আয়োজন।
নববর্ষ উদযাপন ঘিরে সিডনিতে মোতায়েন ছিল কয়েক হাজার পুলিশ। 2026 সালকে বরণ করেছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন দেশ। আইকনিক মেরিনা বেতে আতশবাজির ঝলকানিতে নতুন বছরকে বরণ করে নেয় সিঙ্গাপুর। আতশবাজির আলোয় রঙিন হয়ে ওঠে মালয়েশিয়ার আইকনিক পেট্রোনাস টুইন টাওয়ার। ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে 2026 সালকে বরণ করে জাপান ও দক্ষিণ কোরিয়া। এছাড়াও জমকালো আয়োজনে 2026 সালকে স্বাগত জানিয়েছে তাইওয়ান, হংকং, থাইল্যান্ড সহ বিশ্বের নানা দেশ। প্রতিটি দেশে চলে বর্ষবরণের চোখ ধাঁধানো আয়োজন। তানভীর জনি, এখন বিশ্ব। শেষ করছি এখন বাজার, তার আগে শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লাখো কোটি মানুষের শ্রদ্ধা ভালোবাসায় অন্তিম যাত্রা। খালেদা জিয়ার মৃত্যুতে শূন্যতা তৈরি হলেও সংকট কাটিয়ে উঠবে বিএনপি, বলছেন বিশ্লেষকরা। দলকে নির্বাচনে জিতিয়ে আনতে চ্যালেঞ্জের মুখে তারেক রহমান। ইসলামী দল ও এনসিপিকে জোটে টানায় ভোটের মাঠে চমক দেখাতে পারে জামায়াত। ধানের শীষে বাড়তি সুবিধা পাবে বিএনপির জোট শরিকরা, মত বিশ্লেষকদের। বর্ণিল আতশবাজি আর চোখ ধাঁধানো আয়োজনে দেশে দেশে 2026কে বরণ। থাইল্যান্ডের ব্যাংককে বর্ষবরণ উদযাপনে মনোমুগ্ধকর ড্রোন শো। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।